আগামী শুক্রবার থেকে বিশ্বের অধিকাংশ দেশেই মুসলমানদের পবিত্রতম রমজান মাস শুরু হচ্ছে, কিন্তু করোনা ভাইরাস মহামারীর কারণে এবারের রমজানে ইফতারি ও তারাবির নামাজে গণজমায়েত না করে ভার্চুয়াল যোগাযোগ রক্ষায় মুসলিমদের প্রতি আহ্বান জানিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, করোনা সহজে বিদায় নেয়ার মতো ভাইরাস নয়, দীর্ঘদিন এর বিরুদ্ধে লড়াই করেই বাঁচতে হবে। একইভাবে আসন্ন রমজান মাসে দেশের সকল ধর্মপ্রাণ মুসল্লিকে বাসায় থেকেই তারাবি নামাজ আদায়ের অনুরোধ জানিয়ে ধর্ম মন্ত্রণালয় বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে বলেছে, তারাবি নামাজে 12 জনের বেশি অংশ নিতে পারবে না। এদিকে রমজানে নিত্য পণ্যের ঘাটতি হবে না জানিয়ে টিসিবি বলছে, 1400 কোটি টাকার পণ্য ক্রয় করা হয়েছে, 15 রমজান পর্যন্ত পণ্য সরবরাহ দিতে পারবে তারা। আজ বৃহস্পতিবার রাজকাহনের ফোন লাইন খোলা আছে, আর প্রতিদিনের মতো ফেসবুক ও ইউটিউবেও আছি। করোনা মহামারীতে রমজান ব্যবস্থাপনা কেমন, এই নিয়ে আলোচনায় আপনাদের প্রশ্ন ও মতামতের উত্তর দিতে আজ রাজকাহনে সংযুক্ত আছেন ধর্ম প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শেখ মোহাম্মদ আবদুল্লাহ, আছেন এফবিসিসিআই এর সাবেক প্রেসিডেন্ট AK আজাদ, আছেন পলিসি রিসার্চ ইনস্টিটিউট PRI এর জ্যেষ্ঠ অর্থনীতিবিদ ডক্টর আশিকুর রহমান এবং মেডিসিন বিশেষজ্ঞ ও ইউনিভার্সাল মেডিকেল কলেজের রিসার্চ সেন্টারের প্রধান অধ্যাপক ডক্টর রিদওয়ানুর রহমান। স্বাগত আপনাদের সবাইকে আজকের রাজকাহনে। আমি আজকের শিরোনামটা দিয়ে বলছিলামই, করোনায় রমজান ব্যবস্থাপনা কেমন, এই নিয়ে আজকে আলোচনা করব। অ্যাডভোকেট শেখ মোহাম্মদ আবদুল্লাহ, আপনার কাছে শুরুতে এটি জানতে চাই যে নির্দেশনাটা, যে বিজ্ঞপ্তিটা আমরা জানতে পারছি, তারাবির নামাজ বাড়িতে পড়ার আহ্বান জানিয়েছেন আপনি, 12 জনের বেশি যাবেন না মসজিদে এবং বাইরে থেকে কেউ আসবেন না। এরকমই 6 এপ্রিল আমরা আমাদের একটা অনুষ্ঠানে আপনি সংযুক্ত ছিলেন, তারপরেই 6 এপ্রিল ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশনা বা বিজ্ঞপ্তি আমরা দেখেছি যে জুমার নামাজেও 10 জনের বেশি এবং প্রতি ওয়াক্তের নামাজে 5 জনের বেশি মসজিদে থাকা যাবে না, এরকম একটা নির্দেশনা ধর্ম মন্ত্রণালয় থেকে জারি হয়েছিল। কিন্তু আপনি নিশ্চয়ই জানেন যে আসলে সেই নির্দেশনাটাও খুব ভালো মতো মানা হচ্ছে না। এখনো ঢাকারই অনেক মসজিদে, ঢাকা এবং ঢাকার বাইরে অনেক মসজিদে কিন্তু এই নির্দেশনাটা মানা হচ্ছে না। এ নিয়ে আপনি কি মন্তব্য করবেন? এবং রমজান মাসে তো একটু মানুষ বেশি মসজিদমুখী হয়ে ওঠে, সেখানে আপনাদের এই নির্দেশনা মানানো কতটা যাবে বলে মনে করছেন মাননীয় প্রতিমন্ত্রী? যারা আমার এই বক্তব্য শুনছেন, উপস্থিত সুধীমণ্ডলী এবং দেশে এবং বাইরে যারা আমার এই বক্তব্য শুনছেন, তাদের প্রতি আমি সশ্রদ্ধ সালাম দিতে চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অত্যন্ত সঙ্গত কারণেই প্রশ্নটি এখানে এসেছে। কালকে শুক্রবার, কালকে কিন্তু চাঁদ দেখা কমিটির আমাদের মিটিং। আপনারা জানেন চাঁদ দেখা একটা কমিটি আছে জাতীয় পর্যায়ে, কমিটিতে সিদ্ধান্ত হয় চাঁদ দেখা গেল কিনা। যদি চাঁদ দেখা যায় তাহলে কালকেই কিন্তু তারাবির নামাজ শুরু হবে এবং রমজানও শুরু হয়ে যাবে। রমজান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র মাস, ইন অল রেসপেক্ট। এর মতো পবিত্র মাস, এর মতো মুসলমানদের কামাইয়ের মাস, মুসলমানদের সওয়াব নেকি এগুলো অর্জন করার জন্য রমজানের মাসের মতো এত বড় ভালো মাস আর নাই। সিয়াম সাধন, রমজান মাস সিয়াম সাধনের মাস। এইখানে মানুষ কিন্তু যারা এমনি দেখা যাচ্ছে যে না, অথচ তারাবির নামাজ পড়ার জন্য বিরাট আকারে মসজিদে ভিড় প্রতি বছর হয়ে থাকে। এটি কিন্তু আমাদের কাম্য নয়, এমন না। এইবারের বছর করোনা ভাইরাসের কারণে সারা বিশ্বে যে ভয়াবহতা দেখা দিয়েছে, মানুষের মরার ঝুঁকি দেখা দিয়েছে, এই ঝুঁকি রক্ষা করার কারণেই আপনি দেখেন মুসলমানদের সর্বপ্রথম প্রধান স্থান মক্কা এবং মদিনা, এখানে কিন্তু তাদের মসজিদ বন্ধ করা হয়েছে। এমন কথা ছিল যে কিয়ামতের আগ দিন পর্যন্ত মক্কা শরীফ কখনো বন্ধ হবে না, কিন্তু এই করোনা ভাইরাসের কারণে সেটাও কিন্তু 2-1 দিন বন্ধ ছিল। মানুষ অনেকেই বলা বলি করেছে এই মনে হয় কিয়ামত তাড়াতাড়ি এসে গেছে। নানান জায়গায় নানান ধরনের কথা ছিল। সারা বিশ্বে জুম্মার নামাজ, মসজিদ একেবারে বন্ধ। আমরাও কিন্তু আমাদের দেশে আমাদের বিভিন্ন আলেম ওলামাদের সঙ্গে আমরা বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন সর্বস্তরের আলেম ওলামাদেরকে নিয়ে আমরা কিন্তু মিটিং করেছি, আলোচনা করেছি, তাদের মতামত নেওয়ার চেষ্টা করেছি। কোরআন হাদিসে কি বর্ণনা আছে সেটা আমরা দেখার চেষ্টা করি। আমরা কোনো কিছুই কোরআন হাদিসের বাইরে শরীয়তের পরিপন্থী কোনো কাজ আমরা করি নাই এবং করব না। সেই কোরআন হাদিসের আলোকে শরীয়তের নির্দেশনা মোতাবেক সামনে রেখে আমরা কিন্তু এইভাবে ঘোষণা দিয়েছিলাম যে আমাদের মসজিদ বন্ধ না, মসজিদে জামাত চালু থাকবে। কিভাবে?
মসজিদের ইমাম এবং খতিব এবং যারা খাদেম থাকেন তাদের সমন্বয়ে অক্তীয় নামাজে 5 জন জমা হতে পারবেন, 5 জনে জামাত করবেন, জামাতটা হয়ে যাবে। জুম্মার নামাজে অত্যন্ত সঙ্গত ভাবে শর্ত সাপেক্ষে যে সমস্ত লোকজন আমাদের ওখানে প্রত্যেকটা মসজিদে ইমাম, খতিব এবং মসজিদ সংশ্লিষ্ট মুয়াজ্জিন এবং আরো যারা খাদেম থাকেন তাদেরকে নিয়ে, যারা সবসময় মসজিদে থাকেন তাদের মধ্য থেকে 10 জনকে নিয়ে জুম্মার নামাজ আদায় করতে হবে। এইভাবে কিন্তু আমরা একটা প্রজ্ঞাপন করেছিলাম। মাননীয় প্রতিমন্ত্রী, সেই নির্দেশনাটি খুবই স্পষ্ট, কিন্তু আপনার কাছে যে প্রশ্নটি করছিলাম যে সেই নির্দেশনাটি অনেক ক্ষেত্রেই মানা হচ্ছে না। যেমন করে আমরা দেখছি বাইরে ঢিলে ঢালা ভাবে একরকম লকডাউন পালন করা হচ্ছে, মসজিদেও ঠিক সেইভাবে মানা হচ্ছে না। আপনি যদি কারওয়ান বাজার মসজিদের চিত্র দেখেন, আমি একটি মসজিদের কথা বললাম, আরো অনেকগুলো মসজিদের চিত্র যদি দেখেন, সেই 5 জন বা 10 জনের সেই সীমাবদ্ধতা বা একটা সীমিত আকার, সেটি কিন্তু মানা হচ্ছে না মাননীয় মন্ত্রী। আমি এজন্যই প্রশ্ন করছিলাম যে রমজানে আপনিও যেটি বলছিলেন যে বিশেষভাবে মসজিদমুখী যদি হয়, তাহলে কি মানানো যাবে আদৌ তারাবির এই নির্দেশনাও? দেখুন, বিষয়টি এবং সংক্রামণটি একেবারেই নতুন। কোনোদিনই অতীতে এই ধরনের আমাদের দেশের মুসল্লিদের বা মুসলমানদের বা অন্য ধর্মাবলম্বীদের কারো কোনো অভিজ্ঞতা নেই। বিষয়টা একেবারেই নতুন ভাবে, আর এই সংক্রমণটা বহির্বিশ্বে বাইরে পশ্চিমা দেশগুলিতে অত্যন্ত বড় বড় রাষ্ট্রে যেভাবে সংক্রামিত হচ্ছে, মৃত্যুর মিছিল যেভাবে হচ্ছে, আপনারা জানেন ইতালিতে প্রথমে 1 জন লোক আক্রান্ত হয়, সেখানে কিন্তু অবহেলার কারণে সেখানে কিন্তু পরবর্তীতে লক্ষ লক্ষ লোক আক্রান্ত হচ্ছে, হাজার হাজার লোক মারা যাচ্ছে। এবং আমাদের একটা মুসলিম দেশ ইরানের কিন্তু যখন আক্রান্ত হয় প্রথম সপ্তাহে কিন্তু জুম্মার নামাজ হবে কি হবে না, তাদের মধ্যে 2টা ভাগ দেখা দিবে। 2 ভাগের মধ্যে শেষ পর্যন্ত সরকার বাধ্য হলো যে ঠিক আছে, জুম্মার নামাজ আমরা বন্ধ করব না, মুসলমানরা জুম্মার নামাজটা পড়বে। সেই জুম্মার নামাজের থেকেই, জুম্মার মসজিদের থেকেই হাজার হাজার লোক, শত শত লোক কিন্তু আক্রান্ত হয়ে গেল। তারপরেই কিন্তু সারা দেশটায় আক্রমণ বিরাট আকারে ধারণ করেছে। অনেক আপনারা দেখেছেন কি পরিমাণ মৃত্যুবরণ করছে। এখনো কিন্তু সেই ইতালি, ইরান, অন্যান্য রাষ্ট্রকে কোনো মতেই রক্ষা কবচ নাই। আমাদের ধন্যবাদ দেই মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, জাতির পিতার যোগ্য কন্যা। তিনি কিন্তু এইসব আগে থেকেই অনুধাবন করতে পেরেছিলেন। তিনি ওতে আমাদের মন্ত্রণালয়ের মিটিং এ প্রকাশ্যভাবে সকলকে বলছে, দেখেন এই ধরনের আক্রমণ হওয়ার এবং এই ধরনের একটা বিশেষ মানে শনাক্ত সংক্রামক হতে পারে, এটা কিন্তু আপনাদের সকলকে নজরে রাখতে হবে। বিশেষ করে স্বাস্থ্য মন্ত্রণালয়কে তাদেরকে কঠিনভাবে নির্দেশ দেওয়া হয়েছে যে এই সংক্রামক মাননীয় প্রতিমন্ত্রী, সেটি আমরাও দেখেছি মাননীয় প্রধানমন্ত্রীর সেই নির্দেশনাটা। আপনার কাছে আমি আবারও আসবো মাননীয় প্রতিমন্ত্রী, নিশ্চয়ই আরো অনেকগুলো প্রশ্ন এই সম্পর্কিত থাকবেই। আমি অধ্যাপক ডক্টর রিদওয়ানুর রহমান, আপনার কাছ থেকেও এটি একটু জানতে চাই যে রমজান আসছে, আসলে এটি মানানোটা একটু আমাদের মতো ধর্মপ্রাণ মানুষের দেশ বাংলাদেশ, সেখানে একটু হয়তো কঠিন হয়েই যাবে। আসলে পরিণতি কেমন হবে? বাইরেও কিন্তু লকডাউন ঢিলেঢালা অবস্থা যাচ্ছে, সেটি আমরা দেখতে পাচ্ছি। আপনারা বরাবরই বলছেন সামাজিক দূরত্ব নিশ্চিতের কথা, আপনার কি মতামত সেটি যদি আগে ছোট করে একটু বলেন। না, আসলে তো এটা মসজিদে লোকজন যেতেই, যেটা আপনি বললেন যে মানুষ মানতেছে না, রমজানে কি হবে এটা তো আমি বুঝতে পারতেছি না। তবে আমার যেটা ধারণা যে আমরা লকডাউন করে বা নিয়ার লকডাউন করে যে উপকারটা পাচ্ছি, এটা যদি এরকম জমায়েত হতেই থাকে, এই উপকারটা আমরা পাবো। এবং সমাজে যে একটা নিয়ন্ত্রিত সংক্রমণ আছে, এটা অনিয়ন্ত্রিত সংক্রমণ হয়ে যাবে যদি আমরা এইভাবে মানুষ এক জায়গায় হই এবং সামাজিক দূরত্ব বজায় না রাখি। এই জন্য আমরাও শুধু মানুষের কাছে আবেদন রাখতে পারি যে আপনারা সবাই দয়া করে দেশের মানুষের জন্য আপনারা এই কিছুদিন মসজিদ ব্যবহার থেকে বিরত থাকুন। যেভাবে সরকারি নির্দেশনা আছে ওইভাবে যদি আমরা সবকিছু মেনে চলতে পারি, তাহলে এটার থেকে আমরা সীমিত আকারে, এখন যে অসীম হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, সেখান থেকে করোনা মহামারীটা সীমিত আকার হবে বলে আমি মনে করি।
জি, ধন্যবাদ ডাক্তার রিদওয়ানুর রহমান। কারণ আপনাদের আহ্বান নিশ্চয়ই একটা বিশেষ গুরুত্ব বহন করে। আপনার কাছে এরপর যেটি জানতে চাই যে আমরা বিভিন্ন বৈজ্ঞানিক গবেষণা থেকে শুনি, জানি সেই ফলাফলগুলো থেকে যে রমজানে মানে রোজা রাখলে আমাদের শরীরের ইমিউনিটি বা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। করোনার তো কোনো ওষুধ নাই। বলা হচ্ছে যে রোগ প্রতিরোধ ক্ষমতা যার শরীরের যত ভালো তার জন্য সেটি কম সিভিয়ার হয়ে উঠবে বা মারাত্মক হয়ে উঠবে। এই বিষয়ে আপনি কি বলবেন যে এটি কি রমজান কি আমাদের জন্য সুফল নিয়ে আসতে যাচ্ছে বলে মনে করেন? না, এরকম কোনো এই রোগের সংক্রমণ, এই রোগের লক্ষণ বা এই রোগে মৃত্যুর হার কোনোটাই রমজানের সাথে সম্পর্কিত বলে আমাদের জানা নেই। এটা ভবিষ্যতে জানতে হবে। রমজানে যে মানুষের ইমিউনিটি বাড়ে এরকম কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই। রমজানের সময় মানুষ অন্যরকম থাকে, শুধু খাওয়ারটা বেশ কম হয়ে যায়, ছাড়া বাকি সবই একই রকম। আচ্ছা, আমাদের সাথে একটা ফোন আছে, কিন্তু আমি একটা প্রশ্ন আপনাকে করতেই চাই এখন যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে বা স্বাস্থ্য অধিদপ্তরও নিয়মিত ব্রিফিং আমরা প্রায় শুনছি কিছুক্ষণ পর পর গরম চা, গরম পানি বা পানীয় একটু গরম কিছু খেতে বলছেন। সেটি তো রমজানে আমরা করতে পারবো না, আমরা সেটি অনুসরণও করছি, কিন্তু সেটি তো আমরা রমজানে করতে পারবো না। তাহলে আসলে তার কোনো বিকল্প থাকবে কিনা? না, এই জিনিসটারও কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই যে বারবার গরম পানি খেলে, চা খেলে বা গরম কিছু খেলে যে রোগটা কম হবে বা হওয়া বন্ধ হবে, এটার বৈজ্ঞানিক ভিত্তি নেই। এই জন্য এটা হচ্ছে সুদিং। যাদের গলা ব্যথা আছে, গলায় অসুবিধা লাগতেছে, রোগী হয়ে গেছে, অসুস্থতা আছে, ওরা যদি বারবার ফ্রিকুয়েন্ট হট ড্রিঙ্কস খায় তাহলে ওদের গলায় স্বস্তি লাগে। এই শুধুমাত্র স্বস্তি লাগা ছাড়া এটার কোনো রোগের কোনো বেনিফিট নেই। চীনের উহানে নাকি এখন অনেকেই বাড়িতে বসে গরম চা বা গরম পানীয় খেয়ে খেয়ে নিজেদের মানে বাড়িতে বসেই একরকম ট্রিটমেন্ট চালিয়ে নিচ্ছেন। এরকম কোনো কিছুরই যদি বৈজ্ঞানিক ভিত্তি না থাকে, মানে আমরা যাই শুনছি পরবর্তীতে আবার শুনছি এটির নাকি কোনো বৈজ্ঞানিক ভিত্তি নাই, মানে এরকম হলে তো খুবই একটা কিরকম একটা পরিস্থিতি তৈরি হয়। একটা ফোন আছে ডাক্তার রিদওয়ান, আমি একটা ফোন নিয়ে নিশ্চয়ই আবার আসছি। দর্শক, আপনি নাম বলে প্রশ্ন করতে পারেন। দর্শক, আপনি কি আছেন? যদি থাকেন আপনি নাম বলে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি ঢাকা আশুলিয়া থেকে ফেরদৌস বলছি। আমি যাতে ধর্মমন্ত্রীর সাথে একটু কথা বলতে চাচ্ছি। বলুন। জি, আমার প্রশ্নটা হচ্ছে এটা যে মানে করোনা ভাইরাস, এটার জন্য আমাদেরকে সর্বপর্যায়ে সুরক্ষার জন্য ঘরে থাকতে বলা হচ্ছে। সেক্ষেত্রে আমাদেরকে মানে মসজিদের দিকে নামাজ পড়তেও বারণ করা হচ্ছে। সর্বোচ্চ 12 জনের ভিতরে 10 থেকে 12 জন, এই বেশি নামাজ পড়তে দেওয়া যাচ্ছে না। ঠিক আছে, এটা আমাদের ভালোর জন্য বা এটা সবার ভালোর জন্য, এটাকে আমরা মন থেকে এটা মেনে চলছি। বাট আমার প্রশ্ন হচ্ছে এটা যে আমি যতটুকু জানি যে আগামী 25 তারিখ থেকে সম্ভবত গার্মেন্টস ফ্যাক্টরি গুলো খুলে দেওয়া হচ্ছে। হ্যাঁ, তো গার্মেন্টস ফ্যাক্টরি গুলো যদি খুলে দেওয়া হয়, তো সম্ভবত এখন 58টা জেলায় এই ভাইরাসটা আক্রমণ করেছে, 58টা জেলায় পাওয়া গেছে। তো যদি ভাইরাসটা খুলে দেওয়া মানে ফ্যাক্টরি গুলো খুলে দেওয়া হয়, সেক্ষেত্রে আপনার এই 58 জেলা থেকে অবশ্যই লোকজন আসবে। তো আর আমি সারাদিন সম্ভবত সকাল 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত আমি অফিসে যে তাদের সাথে কাজ করতে পারবো, কিন্তু আমি 8 ঘন্টা কাজ করলে আমার প্রবলেম হবে না। কিন্তু আমি যদি 10 মিনিটের জন্য আমি মসজিদে নামাজ পড়ি সবার সাথে, তাহলে আমার কিভাবে এটা প্রবলেম হতে পারে? অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। এই প্রশ্নটির উত্তর নিশ্চয়ই মাননীয় প্রতিমন্ত্রী, আপনি কি একদম ছোট করে একটু বলতে পারবেন যে আসলে আশুলিয়া থেকে আমাদের দর্শক যিনি প্রশ্নটি করছেন তার একটি উত্তর? আমি দর্শককে এই সুন্দর প্রস্তাব করার জন্য আন্তরিকভাবে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। আপনার প্রশ্নটি অত্যন্ত সঙ্গত কারণেই যুক্তিসঙ্গত। আমার কথাটা হলো, এই সময়ে আমি যে বিষয়টা বলতে পারবো, যেমন ধরেন আমি ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে আছি, আমি এইখানে টেক্সটাইল মন্ত্রণালয়ের অধীনে ফ্যাক্টরি গুলো কিভাবে কি হবে আমার কি মন্তব্য করার ক্ষমতা আছে? আবার পরে আপনি আর একটা প্রশ্ন করছেন, সেই মন্ত্রণালয় সংক্রান্ত সিদ্ধান্ত দেওয়ার আমার কি কোনো দায়িত্ব বা ক্ষমতা আছে? এবং আমরা কিন্তু কারো দায়িত্ব এড়াইতে চাই না, কারো দায়িত্ব আমাদের পিছ গাড়ে কিন্তু আমরা নিতে চাই না। প্রত্যেকটা মন্ত্রণালয়কে মাননীয় প্রধানমন্ত্রী সংবেদনশীল চিত্তে সকলকে সকলের দায়িত্ব কঠিনভাবে এবং কঠোরভাবে মানুষের কল্যাণের জন্য সেই দায়িত্ব পালন করার যথাযথ
নির্দেশ দিয়েছে। জি, মাননীয় প্রতিমন্ত্রী ঠিক এখানেই যে আসলে অন্য মন্ত্রণালয়ের বিষয়টা অন্য মন্ত্রণালয় বলতে পারবে। আমাদের সঙ্গে আছেন জনাব এ কে আজাদ, এফবিসিসিআই এর সাবেক প্রেসিডেন্ট এবং তিনি গার্মেন্টস মালিকও বটে। জনাব এ কে আজাদ, আসলে রপ্তানিমুখী শিল্প কারখানা খোলা রাখবার কথা বলা হচ্ছে, সামনেই হয়তো খুলে যাবে শীঘ্রই। সেক্ষেত্রে আসলে আপনাদেরকে সচেতনতাও মানে অনুসরণ করতে বলছে, নিরাপদ দূরত্ব যা যা বলে থাকেন, কি করছেন আপনারা? ধন্যবাদ আপনাকে। দেখুন, যিনি কোশ্চেন করেছেন উনি অত্যন্ত একজন সচেতন মানুষ। আর এখন যেটা সিদ্ধান্ত হয়েছে, রপ্তানিমুখী শিল্প এবং ওষুধ কারখানা এগুলো খোলা থাকবে। আজকে দেখুন, যদি আজকে সিএনএন বা বিভিন্ন দেশের নিউজ দেখেন, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন তারা বলেছে দুর্ভিক্ষে 4 কোটি লোক মারা যেতে পারে সারা বিশ্বে এবং 30টা দেশ এর মধ্যে অন্তর্ভুক্ত। তার মধ্যে এখন আপনি দেখেন 1,80,000 লোক মারা গেছে শুধু এই করোনা ভাইরাসে, কিন্তু দুর্ভিক্ষে মারা যাবে 4 কোটি লোক। তো মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত সচেতন একজন প্রধানমন্ত্রী। উনি দেখেন সারা বিশ্বের খবর উনি প্রতিনিয়ত রাখছেন, কোথায় কি হচ্ছে এবং কি হতে পারে। তো অত্যন্ত দূরদর্শিতার উনি পরিচয় দিয়েছেন যে যদি আমি করোনা ভাইরাসের কারণে সবাইকে আটকে রাখি, লকডাউন করে রাখি, তাহলে এই লং রান আমার করোনার থেকে হয়তো লোক সংখ্যা কম প্রাণ হারাবে, কিন্তু দুর্ভিক্ষে অনেক বেশি লোকের প্রাণহানি হতে পারে। সেই লক্ষ্যেই উনি কিন্তু উৎপাদনের জন্য ছেড়ে দিয়েছেন, বিশেষ করে রপ্তানিমুখী শিল্প যেগুলো আছে। কারণ আমেরিকা, ইউরোপ যারা আমাদের মূল কাস্টমার, তারা কিন্তু এখান থেকে ওভারকাম করে আবার তারা এখন ওপেন করছে স্টোর গুলো। মের মাঝামাঝির দিকে তারা নর্মাল লাইফে চলে যাওয়ার চেষ্টা করবে। আস্তে আস্তে জুনের মধ্যে তারা নর্মাল লাইফে চলে যাবে। তো সেই কারণে আপনারা দেখেন ভিয়েতনাম, চায়না এবং পাকিস্তান, ইন্ডিয়া নেক্সট উইকের থেকে তারা এই কলকারখানা খুলে দিবে। যদি এখন আমার বাজার আমি ধরে রাখতে না পারি, তাহলে আমার বাজার এইসব দেশ নিয়ে নেবে, তাহলে আমি 2 থেকে 3 বছর আবার পিছিয়ে পড়বো। এই রপ্তানিমুখী পোশাক শিল্পে এখন 40 লক্ষ লোক কর্মরত। অলরেডি আপনারা দেখেছেন মার্চ মাসের বেতন অনেক কারখানা দিতে পারেনি, কারণ তারা মাল পাঠিয়েছে অথবা মাল পাঠাতে পারেনি, টাকা আসেনি, তারা ব্যাংক থেকে টাকা পায়নি, আজকে রাস্তায় ওয়ার্কাররা নেমে গেছে। যদি এখন ফ্যাক্টরি খুলে না দেওয়া হয়, এপ্রিল মাসে এর চেয়ে আরো ভয়াবহ চিত্র দাঁড়াবে, মে মাসে আরো দাঁড়াবে। তা সেই লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত বিচক্ষণের তার পরিচয় দিয়েছেন, যাতে করে আমাদের সেই রপ্তানিমুখী পোশাক শিল্প সহ অন্যান্য শিল্প বেঁচে থাকে, ওষুধ শিল্প বেঁচে থাকে। কারণ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন আরেকটা জিনিস বলেছেন যে এটা ওভারনাইট শেষ হবে না, এটা দীর্ঘস্থায়ী হবে। এটা 1 বছর হতে পারে, 2 বছর হতে পারে। তাহলে আপনি 2 বছর যদি কলকারখানা বন্ধ রাখেন বা 6 মাস বন্ধ রাখেন, এইটার সাস্টেইনেবিলিটি ক্ষমতা আমাদের বাংলাদেশের আমার মনে হয় স্পষ্ট হয়েছে দর্শকের কাছে, যেগুলো না চললেই নয়, যেগুলো থেকে আমরা দুর্ভিক্ষকে এড়িয়ে আসতে পারি, সেগুলো মনে হয় চালানোর যাবার বিষয়েই জনাব এ কে আজাদও বলছিলেন। আমি একটু ডাক্তার রেদওয়ানুর রহমান, সেই জায়গাটা থেকে যদি বলেন যে মসজিদে যারা যাবে সেই 12 জন এবং গার্মেন্টসে যারা কাজ করবে বা রপ্তানিমুখী শিল্প কারখানায়, ওষুধ কারখানাতে, তাদের জন্য আসলে কি করা উচিত, যেহেতু একটা বিশেষ পরিস্থিতি সংক্রমণ এড়াতে? ঠিক এই দোদুল্যমানতায় সারা বিশ্ব আছে যে আমরা জীবন বাঁচাবো না অর্থনীতি বাঁচাবো। এখন অর্থনীতি যদি বাঁচাতে যাই, তাহলে কিন্তু আমাদের বিরাট একটা জীবনহানির সংখ্যা রয়ে গেছে। এই গার্মেন্টস গুলাকে একটা ভাবে চালানো যেত, কিন্তু এটা শেষ পর্যন্ত চলবে না। কিন্তু ওনারা ভুললেও কিছুদিন পরে এটা বন্ধ করে ফেলতে হবে। এই জন্য একটা ভাবেই শুধু চালানো যায়। যদি ওই ক্যাম্পাসে, গার্মেন্টস এর ক্যাম্পাসে যদি সকল স্টাফের অ্যাকোমোডেশন থাকে, যারা বাইরে আসা যাওয়া করবেন, সবার মধ্যে যদি ভিতরে সোশ্যাল ডিস্টেন্সিং সহ সব নিয়ম কানুন মেনে যদি ওরা ওখানে থাকে, তাহলে এটা বাইরের থেকে যদি নতুন করে সংক্রমণ ভিতরে না যায়, তাহলে না হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু ভিতরে যদি 1-2জনও থেকে যায়, এটা বিরাট একটা অনেকগুলো লোক একসাথে আক্রান্ত হয়ে যাবে এবং ওদেরকে আইসোলেশন এবং কোয়ারেন্টাইন করতে করতে যাদের ইন হাউস অ্যাকোমোডেশন নেই, এগুলো অবশ্যই কিছুদিনের মধ্যে বন্ধ হয়ে যাবে, কারণ অনেক লোক এখানে আক্রান্ত হয়ে যাবে। আমরা এখন ট্রান্সমিশনের প্রায় পিকে আছি। এখন যদি চট করে আমরা এটা খুলে দিই, এটা কিন্তু বিরাট হ্যাবক হয়ে যাবে, হওয়ার সম্ভাবনা আছে। জি, অনেক ধন্যবাদ। আমি ডক্টর আশিকুর রহমান আছেন, আমি ডক্টর আশিকুর রহমানের কাছ থেকে এই বিষয়ে একটু মতামত নিতে চাই। ডক্টর আশিকুর রহমান, মানে দুটোই একসাথে, স্বাস্থ্য নিরাপত্তাটাও আমরা দেখতে হবে, একই সাথে এই উৎপাদনমুখী রপ্তানিমুখী শিল্পও চলতে দিতে হবে, দুটোই একসাথে চলবে। এটির পরিণতি কোথায় যাচ্ছে?
না, আমি ধন্যবাদ আপনাদের সবাইকে। আশা করি সবাই সুস্থ আছেন। যে কথাটা বলতে চাচ্ছি যে কিওর ক্যানট বি মোর প্রবলেম্যাটিক দেন দ্য প্রবলেম। এই যে লকডাউনের যে সিচুয়েশনটা আছে এখন, এই লকডাউনের সিচুয়েশনটা কিন্তু আমরা সবাই জানি একটা টেম্পোরারি মেজার। এটাকে আমরা কোনো দেশকে 2-3 বছর এটাকে এনফোর্স করতে পারবে না। যদি হু যেটা বলছে যে করোনা ভাইরাস আমাদের সাথে 2 বছর 1.5 বছর থাকতে হবে, তাহলে আমাদের বিভিন্ন ধরনের এক্সিট স্ট্র্যাটেজি নিয়ে চিন্তা করতে হবে যে আমরা আমাদের এসেনশিয়াল ম্যানুফ্যাকচারিং সেক্টর সাচ এস আরএমজি, such as pharmaceutical, food security জন্য ফার্মিং, এগুলিকে কিভাবে আমরা মেইন স্ট্রিম করব উইথ টেকিং প্রিকশন। আবার অন্যদিকে এটাও চিন্তা করতে হবে যে এই প্রবলেমটা যদি রিকারিং হয়, যেটা আমরা সিঙ্গাপুরে দেখছি বা অনেক জায়গায় দেখা যাচ্ছে যে প্রবলেমটা আবার ফেরত আসে, তাহলে আমরা সেই প্রবলেমটা কিভাবে অ্যাড্রেস করব। এখন আমি ব্যক্তিগতভাবে মনে করি যে কমপ্লিট লকডাউন একটা সলিউশন, কিন্তু এর বাইরেও হয়তো কিছু সলিউশন থাকতে পারে যেটা আমাদের এখন চিন্তা করতে হবে। ফর এক্সাম্পল, আমাদের হয়তো টেস্টিং, যদি প্রত্যেকটা গার্মেন্টস ফ্যাক্টরিতে যদি আমরা টেস্টিং এর সুযোগ রাখি এবং প্রত্যেকটা জায়গায় যদি আমরা টেস্টিং করে অলওয়েজ একটা মনিটরিং এর একটা জায়গা তৈরি করতে পারি, তাহলে হয়তো প্রবলেমটা আমরা রেখেও জি আমাদের ডক্টর আশিকুর রহমান, আমরা গতকালই জানছিলাম যে প্রায় 3,000 টাকা খরচ হচ্ছে প্রতিটি টেস্টে, যেটি সরকার দিচ্ছে, বিনামূল্যে মানে করানো হচ্ছে এবং সরকার দিচ্ছে। সেইভাবে করানোর সক্ষমতাটাও কি আমাদের আছে? না না, আমি আপনাকে একটা কথা বলি। বর্তমান সরকার যখন 2009-তে দায়িত্ব নিলেন, তখন কিন্তু বিদ্যুৎ সংকট বাংলাদেশের সবচেয়ে বড় সংকট ছিল, এবং তখন রাইটলি এনার্জি সেক্টরকে সবচেয়ে বেশি প্রায়োরিটাইজ দেওয়া হয়েছে। আমি মনে করি এই করোনা পোস্ট কোভিড-19 পৃথিবীতে আমাদের দেশের সরকারকে এখন স্বাস্থ্য মন্ত্রণালয়, হেলথ সেক্টরকে সবচেয়ে ইম্পর্টেন্ট সেক্টর হিসেবে প্রায়োরিটাইজ করতে হবে, ফলোড বাই ফুড সিকিউরিটি। এখন যদি আপনি ওইভাবে প্রায়োরিটাইজ করতে পারেন, তাহলে অবশ্যই রিসোর্স ডাইভার্সন সম্ভব, যেগুলি নন এসেনশিয়াল ডেভেলপমেন্ট এক্সপেন্ডিচার, সেখান থেকে আপনি যদি হেলথ এক্সপেন্ডিচার বাড়িয়ে দেন এবং হেলথ ইনফ্রাস্ট্রাকচার এবং হিউম্যান ক্যাপিটালে ফোকাস করেন, আমরা বিদ্যুৎ সেক্টরের সমস্যা থেকে স্পষ্ট ডক্টর আশিকুর রহমান, গুরুত্ব বাড়িয়ে দিতে হবে হেলথ সেক্টরের দিকে, এটি নিশ্চয়ই। আমরা একটা বিরতির পরে আপনার কাছে আবারও আসবো, রমজানের অর্থনীতি নিয়ে একটু কথা বলতে চাই। ফিরছি রাজকাহনে। ফিরলাম জিপিএইচ ইস্পাত নিবেদিত রাজকাহনে। ডক্টর আশিকুর রহমান, আপনি বলছিলেন গুরুত্বর বিষয়টি, স্বাস্থ্য এবং খাদ্য নিরাপত্তার জায়গায় বেশি গুরুত্ব দিতে হবে। আসলে সেই জায়গাতেই আসবো। সাথে সাথে এটিও একটু জানতে চাই, রমজানে মানে খাদ্য সরবরাহ, নিত্যপণ্য সরবরাহে কোনো ঘাটতি হবে কিনা? টিসিবি কিন্তু বলছে যে ঘাটতি হবে না, 1,400 কোটি টাকার পণ্য কিনেছে টিসিবি। আপনি কি বলবেন? দেখেন, আই ডোন্ট রিপ্রেজেন্ট দ্য গভর্নমেন্ট, আমি তো এটা বলতে পারি না যে এটা কোনো সমস্যা হবে কি না হবে, বাট আমি মনে করি একটা স্ট্রং মনিটরিং প্রয়োজন। আমি দেখছি যে মাননীয় প্রধানমন্ত্রী খুব স্ট্রংলি ফুড সিকিউরিটির ব্যাপারটাকে আইডেন্টিফাই করেছেন এবং ফুড সিকিউরিটি এবং ফুড ডিস্ট্রিবিউশনটাকে ধরে রাখার খুব স্ট্রং একটা ইনিশিয়েটিভ নিচ্ছে। তো আমি এই জায়গায় মনে করি বাণিজ্য মন্ত্রণালয়ের একটা বড় ভূমিকা আছে দেখতে, এবং আমাদের দেশে প্রত্যেকটা ক্রাইসিসে দেখা যায় কেউ না কেউ একটা সুযোগ নেওয়ার চেষ্টা করে, সেই সুযোগটা যেন কেউ না নিতে পারে। এর পাশাপাশি এটাও বলবো, আমি দুইটা পয়েন্ট একটু বলতে চাই, যে আমাদের দেখেন কোনো সমস্যা বা জাতীয় ক্রাইসিস কিন্তু অ্যাড্রেস করা যায় না সিভিলিয়ানের কোঅপারেশন ছাড়া, মানুষের কোঅপারেশন ছাড়া কিন্তু সম্ভব না। রমজানে আমাদের বুঝতে হবে যে আমরা একটা মহামারীর মধ্যে রমজানটা পালন করছি, আমাদের 31-50 পদ দিয়ে ইফতারি করতে হবে, সেই মানসিকতা থেকেও বের হতে হবে। We have to save for the crisis. ডক্টর আশিকুর রহমান, খুবই একটা গুরুত্বপূর্ণ, আমি এই বিষয়ে আপনাকে একটা প্রশ্ন করতে চাচ্ছিলাম যে এই যে ইফতারে আমরা একটা বিলাসিতা করি, সেটি একটা বিষয়, আর একটা হচ্ছে আমাদের ইফতার পার্টির একটা কালচার দাঁড়িয়ে গেছে। বিভিন্ন সংস্থা সেটি মানে এটি একটা সামাজিকতার মধ্যেও পরিণত হয়ে গেছে যে সরকারি বিভিন্ন সংস্থা, বিভিন্ন প্রতিষ্ঠান, বেসরকারি ব্যক্তি উদ্যোগে এটা করে থাকি। এটির অর্থনীতিটা কেমন, সেই বিষয়ে কি কোনো গবেষণা বা ধারণা আপনাদের আছে যে ইফতার পার্টির কালচার থেকে মানে সেখানে কত রকম কি পরিমাণ অর্থ যায়? এই ব্যাপারে আমার কাছে কোনো সঠিক তথ্য নেই, বাট আমি দুইটা পয়েন্ট বলবো, যদি আপনি আমাকে দেন আমি খুব সংক্ষিপ্ত ভাবে বলবো। যে দেখেন, আমাদের এই ইফতারের সাথে বা এই কনজাম্পশনের সাথে অবশ্যই একটা অর্থনীতি জড়িত আছে, এটার মাত্রাটা কতটুকু সেটা আমার জানা নেই, বাট যেটা বুঝতে হবে নাগরিকের, যে নাগরিক যদি সচেতন না হয়
তাহলে কিন্তু কোনো সমস্যাই সমাধান করা সম্ভব না। তো এটা আমাদের বুঝেই এবারে রমজানটা পালন করতে হবে, যে আমরা একটা মহামারীর মধ্যে এই রমজানটা পালন করছি। দ্বিতীয় যে পয়েন্টটা আমি বলবো, ধর্ম প্রতিমন্ত্রী যেহেতু এখানে আছেন, যে একটু চিন্তা করে দেখবেন যে একটা জাকাত তহবিল করা যায় কিনা। জি অনেক মানুষ আছেন যারা গ্রামের মানুষকে সহযোগিতা দিতে চাচ্ছে, দিতে পারছে না। ইচ্ছা থাকলেও হয়তো, যেহেতু এটা ফ্লাডের মতো না বা বন্যার মতো না যে আমি বেরিয়ে গিয়ে দিয়ে দিলাম, যেহেতু সামাজিক নিরাপত্তার একটা ব্যাপার আছে, দূরত্বর একটা ব্যাপার আছে, সেহেতু একটা জাকাত ফান্ড যদি তৈরি করা যায়, যেখানে মানুষ বিকাশ বা নগদের মাধ্যমে যতটুকু পারে সেই টাকাটা ডোনেট করবে সরকার বা নিশ্চয়ই আমি আপনার এই প্রস্তাবটি মাননীয় প্রতিমন্ত্রীর কাছ থেকে জানতে চাইবো, কিন্তু তার আগে জনাব একে আজাদ সেখান থেকেই জানতে চাই যে এই জাকাতের বিষয় আছে। আমার একটা ফোন আছে, আমি জনাব একে আজাদ আসছি আপনার কাছে। আমার সাথে একজন দর্শক আছেন, দর্শক ছোট করে যদি প্রশ্নটি বলেন। দর্শক বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি নাজিউর রহমান বলছিলাম। বলুন নাজিউর রহমান। হ্যাঁ, আমার কোশ্চেন হচ্ছে, নামাজ পড়তে যদি আমরা 7-8 জন একটা মসজিদে যেয়ে থাকি রমজান মাসে, প্রথম কোশ্চেন, কিন্তু আজকে আমি বাজারে গিয়েছি, বাজারে ঢোকার মতো কোনো স্পেস ছিল না, যে এত পরিমাণ সমাবেশ ওখানে আছে, যে আমি যে বাজার করব কিভাবে যে ভিতরে ঢুকবো, ওটা কি ঈদের বাজার করছে কিনা আমি আদৌ জানি না। আবার আরেকটা কোশ্চেন ছিল, 26 তারিখে টোটাল গার্মেন্টস ফ্যাক্টরি খোলা। হ্যাঁ, এখন যেহেতু 26 তারিখে টোটাল গার্মেন্টস ফ্যাক্টরি খোলা, আমাদের যাতায়াত ব্যবস্থা কিভাবে কি হবে? তাহলে কি যাতায়াত ব্যবস্থা কি গণপরিবহন কি সম্পূর্ণ ছেড়ে দেওয়া হবে? আমার প্রথম কোশ্চেন। জি, কারণ আমার বাসা হচ্ছে গুলশানে, আমার অফিস হচ্ছে গাজীপুরে, আমি কিভাবে ওখানে যে অফিস করব? আর একটা কোশ্চেন হচ্ছে, এক্সেসরিজ, গার্মেন্ট এক্সেসরিজ গুলো, যেহেতু আমি একজন মার্চেন্ট, আমার গার্মেন্ট এক্সেসরিজ গুলো আমি কিভাবে মনে করেন যে কালেক্ট করব যদি এক্সেসরিজ ফ্যাক্টরি গুলো বন্ধ থাকে? জি একদম স্পষ্ট জনাব নাজিউর রহমান। তার মানে অনেকগুলো, মানে গার্মেন্টস স্কুলে তার সাথে আরো আনুষঙ্গিক অনেকগুলো প্রয়োজন চলে আসবে সেখান থেকে। জনাব একে আজাদ এখানে এই উত্তরটা দিয়ে যদি আপনি শুরু করেন দর্শকের, জনাব নাজিউর রহমানের যে প্রশ্নটি। দেখুন, সরকার থেকে আমাদেরকে বলেছে, প্রথম হলো যারা কর্মরত কাজ করবে, শ্রমিক কর্মচারী, তাদের স্বাস্থ্যের দিকে প্রথম নজর দিতে হবে। এটা প্রোটেকশনটা নিশ্চিত করতে হবে প্রথম, ফ্যাক্টরি খোলার আগে। যেটা আগেও আলোচনা হয়েছিল, যে একজন বলেছিলেন যে ওই যে কমপ্লেক্সের মধ্যে যদি রাখা যায়, কমপ্লেক্সের মধ্যে গার্মেন্টসের লোকজন নর্মালি ওই এলাকাতে যেখানে গার্মেন্টস অবস্থিত আশেপাশেই থাকে। তো আর সরকার থেকে বলা হয়েছে পুরা গার্মেন্টস একত্রে খোলা যাবে না, বা সব এলাকায় মানে আস্তে আস্তে যার ক্যাপাসিটিটা 1/4 ক্যাপাসিটি দিয়ে সে চালু করবে, শুরু করবে। সেটাকে বলা হয়েছে যে কোন এলাকায় আগে খুলবে, কোন এলাকায় বা কোন কোন গার্মেন্টস আগে খুলবে, কোন কোন গার্মেন্টস পরে, এরকম কিছু সুনির্দিষ্ট এরকম করে বিজিএমএ জানিয়ে দেবে কোন কোন এলাকায় কখন কোন ফ্যাক্টরি চলবে এবং কত পার্সেন্ট সে লোক নিয়ে আসতে পারবে। এইটা হচ্ছে বিজিএমএ থেকে, বিকেএমএ থেকে এবং টেক্সটাইল মিল অ্যাসোসিয়েশন থেকে জানিয়ে দিবে এলাকা ভিত্তিক এবং কতটুকু ক্যাপাসিটি সে খুলতে পারবে। প্রথমে এখানে তার নিশ্চয়তা, শ্রমিকের এবং কর্মচারীর স্বাস্থ্যের নিশ্চয়তা আগে আমরা বিধান করব। তারপর প্রপার ডাক্তার, নার্স এবং অ্যাম্বুলেন্স, তারপরে ট্রিটমেন্টের ব্যবস্থা, এগুলো সমস্ত সুযোগ সুবিধা থাকার পরেই ফ্যাক্টরি খোলার অনুমতি দেওয়া হবে। 1 2 নম্বর হচ্ছে যে ফ্রিকোয়েন্টলি যাদের তাদের টেস্টিং করা যায়, এই ধরনের গার্মেন্টস অ্যাসোসিয়েশন, বিটিএমএ প্লাস ইন্ডিভিজুয়াল ফ্যাক্টরি ওগুলো মনিটর করবে, যাতে করে মহামারী আকারে ধারণ না করে। যদি মনিটর না করে ব্যবস্থা নেওয়ার মানে সেই বিষয়েও কি সিদ্ধান্ত আছে কড়াকড়ি? কলকারখানা, সরকারের কলকারখানা অধিদপ্তর, লিড বাই ম্যাজিস্ট্রেট, এগুলো প্রত্যেকটা কারখানা পরিদর্শন করবে, তারা দেখবে, ভিজিট করবে, কোনো কিছু হলে সাথে সাথে সেই ফ্যাক্টরি বন্ধ করে দিবে। এই ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। অনেকগুলো কন্ডিশন দেওয়ার পরে একটা ফ্যাক্টরিকে খোলার অনুমতি দেওয়া হবে। মোটামুটি স্পষ্ট আমার মনে হয়। জনাব একে আজাদ, আরেকটি বিষয় যেটি ডক্টর আশিক বলছিলেন সেখানেই, যে একটা জাকাত ফান্ড করবার বিষয়টি আমি দেখছিলাম 2016 জাকাত ফেয়ার সম্ভবত সেই একটা খবর পড়ছিলাম, আপনিও সেখানে সেই একটা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। দেখছিলাম যে জাকাত 10 লাখ টাকা, সেই 2016 হিসাব 10 লাখ কোটি টাকা জাকাতযোগ্য সম্পদ বাংলাদেশে আছে, যে তার 2.5% হতে পারে 25,000 কোটি টাকা। হয়তো সেটি এখন আরো বেড়েছে আমাদের উন্নতি, অর্থনৈতিক উন্নতির
সাথে সাথে আপনি কি মনে করেন যে সেরকম একটা ফান্ড গঠন করা যায় কিনা, এবং সেই সাথে সুনির্দিষ্টভাবে যদি আপনি কিছু মনে না করেন, আপনাকে যদি প্রশ্ন করতে পারি যে আপনারা যারা বিত্তশীলরা আছেন তাদের মোটামুটি কি পরিমাণ টাকা জাকাত দিতে হয়, মানে আমরা একটা ফান্ড করলে সেটির জন্য আমরা কতটা পেতে পারি, সেই রকম একটা ধারণা কি দিতে পারেন? শারমিন, আপনার মেমোরির জন্য আপনাকে আমি ধন্যবাদ দিই। 2016 কথা আপনি এখনো মনে রেখেছেন। আমি রহিম আফরোজ সহ অনেকেই সেখানে একে খান গ্রুপ অনেকেই এই জাকাত ফান্ডের সাথে সম্পৃক্ত। আমাদের নুল ফজল বুলবুল এরা আছেন, এবং এরা প্রতি বছর এক একটা এলাকায় নিয়ে কিছু কিছু ফ্যামিলিকে তারা এমন ভাবে দেয়, তাদেরকে দাঁড় করিয়ে দেয়। এটা একটা ভালো উদ্যোগ। আর আমার ব্যক্তিগতভাবে 4 থেকে 4.5 কোটি টাকা আমার প্রতি বছর জাকাত হয়, এবং এই জাকাতটা আমি বাংলাদেশের সব জায়গায় তো সবার একটা সম্পর্ক আছে, দিতে হয়। এবং মেইনলি আমার বাড়ি ফরিদপুর, আমার এলাকাতেই আমি মেজর ফান্ড দেই। তারপরেও আমাদের ঢাকা সিটি, আমাদের ওয়ার্কার, আমাদের বিভিন্ন দেশের থেকে অনেক বন্ধু বান্ধব যেখানে চায় সেই সব জায়গায় আমি দিই। অনেক ধন্যবাদ জনাব একে আজাদ। মাননীয় ধর্ম প্রতিমন্ত্রী আছেন আমাদের সাথে। মাননীয় প্রতিমন্ত্রী, যেই প্রস্তাবটি ডক্টর আশিকুর রহমান দিচ্ছিলেন এবং জনাব একে আজাদের কাছ থেকে যেই একটা ধারণা আমরা পেলাম, এটি তো বিশাল অঙ্ক। আমাদের দেশে এরকম শিল্পপতি আছেন অনেক, তাদের কাছ থেকে আসলে এটিকে আপনারা একটু বিবেচনায় নিতে চান কিনা, যেটি ডক্টর আশিক আসলে প্রস্তাব করছিলেন, একটা জাকাত ফান্ড, একটা কেন্দ্রীয় ভাবে, যেটি এই দুর্ভিক্ষ যদি সত্যি এরকম কোনো কড়া অবস্থায় আমরা পড়ি সেটি মোকাবেলা করা সহজতর করার জন্য? ধন্যবাদ। আপনাকে জানাতে চাই, ধর্ম মন্ত্রণালয়ের অধীনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইসলামিক ফাউন্ডেশন সৃষ্টি করেছেন। ইসলামিক ফাউন্ডেশনের কাজটা হলো সারা দেশে জাতীয় এবং আন্তর্জাতিক ভাবে ইসলামের প্রচার প্রসারটাকে বৃদ্ধি করা, এবং সেখানে আমাদের কেন্দ্রের জাকাত ফান্ড অলরেডি গঠিত আছে, সেখানে একটা বড় কমিটিও করা আছে। কিন্তু অতীতে এই জাকাতটা আদায় করার জন্য খুব একটা ভালো তৎপর আমরা ছিলাম না, বা সেটা এখানে আমাদের কিছুটা দুর্বলতা আছে। আমরা ইতিমধ্যে ধর্ম মন্ত্রণালয়, ইসলামিক ফাউন্ডেশন সকলে মিলে একটা উদ্যোগ গ্রহণ করেছি, এটাকে আমাদের প্রচেষ্টাটাকে বৃদ্ধি করতে চাই। কারণ যেমন ধরেন এবার আমরা বলছি যে রমজানের সময় আমরা বড় বড় আকারে যে সমস্ত বৃহৎ আকারে আমরা ইফতার পার্টি করি, সেখানে কিন্তু বড় আকারে খরচ হয়। আমরা ইফতার পার্টি না করে এই ধরনের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন টাকা যদি আমরা সেভ করতে পারি, এবং বিত্তশীল ব্যক্তিদের কাছে আমরা যদি জাকাত আদায় করার জন্য তাদেরকে একটু মোটিভেট করতে পারি, এই ব্যাপারে আমাদের যে পরিশ্রমটা করা প্রয়োজন সেই পরিশ্রমটা অতীতে করা হয় নাই। বর্তমান প্রেক্ষাপটে করোনা ভাইরাসের মতো বিশাল মহামারী, প্রাণঘাতী মহামারীর থেকে দেশকে রক্ষা করার জন্য সকলে যেমন আগ্রহান্বিত, মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে সকলকে কিন্তু আরো অধিক তার যেটুকু ক্ষমতা আছে সবটুকু নিয়ে এই করোনা ভাইরাসকে প্রতিহত করার জন্য চেষ্টা করতে বলেছেন। আমরা আমাদের ধর্ম মন্ত্রণালয়ের সকলে মিলে আমরাও চেষ্টা করছি। শুধু নামাজ পড়লাম কি পড়লাম না এটা কিন্তু বড় বিষয় না, সমস্ত মানুষের কল্যাণে আমরা কিভাবে কাজ করতে পারি। জি, সেটাই আপনারা বলছেন প্রচেষ্টা করছেন, কিন্তু সেই প্রচেষ্টাটা কেমন ভাবে সেই জাকাত ফান্ডটা অন্যান্যবার যেটি হয়নি এবারে কেমন ভাবে হবে সেটি নিশ্চয়ই জানবো। ডক্টর আশিকেরও মনে হয় কিছু বলার আছে, এখানে হাত তুলছিলেন। আমি একটা বিরতি থেকে ফিরে এসে ডক্টর আশিক এবং মাননীয় প্রতিমন্ত্রীর কাছ থেকে শুনবো। আমরা এই পর্যায়ে ডক্টর রিদওয়ানুর রহমানকে শুনতে পারলাম না, কিন্তু ওনার পরামর্শ নিশ্চয়ই শেষ অংশে একটা গুরুত্ব রাখবে। ফিরছি রাজকাহনে। ফিরলাম রাজকাহনে। ডক্টর আশিকুর রহমান, আপনার মনে একটা সুনির্দিষ্ট প্রস্তাবনা ছিল, আমরা জাকাত ব্যবস্থাপনা নিয়ে কথা বলছিলাম। জি ধন্যবাদ। আমি যেটা বলতে চাচ্ছি যে প্রধানমন্ত্রী 1 কোটি মানুষকে রেশন কার্ডের বিনিময়ে খাবার দেওয়ার চেষ্টা করবেন, এবং সেটা অত্যন্ত ইতিবাচক একটি পদক্ষেপ। আমি মনে করি এই জাকাত ফান্ডটা প্রধানমন্ত্রী তহবিলে করা উচিত, এবং অবশ্যই সমাজে আজাদ সাহেবের মতো প্রতিষ্ঠিত লোকরা তো দিবেনই এই ফান্ডে, বাট আমাদের দেশে এখন একটা স্ট্রং মিডল ক্লাস আছে যাদের 1 লক্ষ টাকা, 2 লক্ষ টাকা, 50,000 টাকার জাকাত ফান্ড হয়। তারা যেন এই ফান্ডে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস লাইক বিকাশ বা নগদের মাধ্যমে কন্ট্রিবিউট করতে পারে, এই ইনস্টিটিউশনাল বা টেকনোলজিক্যাল সলিউশনটা দিতে হবে। কারণ আদারওয়াইজ এই ফান্ডের সাথে গণমানুষের যে সম্পর্কটা সেটা সৃষ্টি হবে না। তো আমি প্রস্তাব করব মিডল ক্লাসকে ইনভলভ করা, কারণ মিডল ক্লাসেও কিছু করতে চায় এই দেশের মানুষের জন্য, গ্রামের মানুষের জন্য, এবং এটা তখনই সম্ভব
যার যতটুকু তাদেরকে সামর্থ্য আছে নিশ্চয়ই সেই সামর্থ্য অনুযায়ী যার যতটুকু জাকাত আসে সেটা যেন সঠিকভাবে ব্যবহার করা যায়। মাননীয় প্রতিমন্ত্রী, আপনি বলছিলেন জাকাত ফান্ডের কথা, ডক্টর আশিক বলছিলেন প্রধানমন্ত্রীর তহবিলে যদি দেওয়া যায়, একটা সমন্বিত উদ্যোগ আমরা চাই। আপনাদের কাছে যদি সুনির্দিষ্টভাবে জানতে চাই, মানুষের আস্থার জন্য গত বছর জাকাত ফান্ডের কি পরিমাণ টাকা জমা পড়েছিল? আমি আপনাকে একটা কথা বলতে চাই জাকাত ফান্ড ব্যাপারে। এখানে মাননীয় প্রধানমন্ত্রী জাকাত ফান্ড আর আমাদের জাকাত ফান্ড এটা কোনো আলাদা কিছু না। মাননীয় প্রধানমন্ত্রীর জাকাত ফান্ড সেখানে দিলেও অত্যন্ত সুন্দরভাবে সেটা দেওয়া হবে। আর আমরা যেটা করতে চাচ্ছি, যেটা করছি, আমাদের এখান থেকেও জাকাত ফান্ড কিন্তু সুন্দরভাবে দেওয়া হবে। এবছর আমরা সকলেই কিন্তু সেভাবে চিন্তা ভাবনা করছি। জাকাতের ব্যাপারে কিছু যদি কেউ মনে না করেন, আমাদের দেশের বিত্তবানদের উদ্দেশ্যে আমি একটা বিনীত অনুরোধ রাখতে চাই। অতীতে আমরা কি দেখেছি, জাকাতের সময় দেখা গেছে কে কত টাকা জাকাত দিয়েছেন এই নিয়ে তার সামাজিক মর্যাদা নিরূপণ করা হয়। কিভাবে জাকাত দেব এইগুলো যে ঘোষণাটা দেওয়া হয়, সেখানে শাড়ি দেওয়া হবে, দেখা যাচ্ছে হাজার হাজার লোক জমায়েত হলো এবং দেখা গেল মানুষের পাড়ায় পাড়ায় 5 জন মারা গেছে, 10 জন মারা গেছে এবং একটা কম্পিটিশন হয় কোন জাকাতে আদায় দেওয়ার ব্যাপারে কতজন লোক মারা গেছে। তাতে মনে হলো ওই জায়গার লোক খুব বেশি ছিল। এই ধরনের চিন্তাধারা করার এটা কিন্তু সমাজে ধর্মে কিন্তু একেবারে না যায়। জাকাত দেওয়ার ব্যাপারে, দান দেওয়ার ব্যাপারে পরিষ্কার কোরআন হাদিস অনুযায়ী শরীয়তের মসলা হলো আপনি দান করবেন, ডান হাত দিয়ে দান করবেন, বাম হাত জানতে পারবে না। যদি আপনি সওয়াবের নিয়তে, ভালো নিয়তে দেন, তাহলে এইভাবে গোপনীয়তা রক্ষা করে মাননীয় প্রতিমন্ত্রী, সেই আস্থাটাও আমাদের কাছে থাকতে হবে যে আমরা যেখানে দিচ্ছি সেটা সঠিক ব্যবস্থাপনা হচ্ছে, সেটিরই একটা নিশ্চয়তা আপনাদের কাছ থেকে নিশ্চয়ই মানুষ চাচ্ছে। জনাব একে আজাদ, মাননীয় প্রতিমন্ত্রী যে আহ্বানটা জানাচ্ছিলেন যে এভাবে করে দেওয়াটা আসলে কোনো মানে যেভাবে অনেক বিত্তবানরাই দিয়ে থাকেন সেটিতে আসলে খুব একটা মানুষের কাজেও আসে না, আর সেই জনসমাবেশও আবার হয়ে যায় যেটি করোনা সংক্রমণের জন্য খুবই ঝুঁকিপূর্ণ। সেরকম একটা আহ্বানে আপনারা বিত্তবানরা সাড়া দেবেন কিনা মাননীয় প্রধানমন্ত্রীর তহবিল বা জাকাত ফান্ড? না, এটা হচ্ছে যেটা আব্দুল্লাহ সাহেব বললেন মাননীয় প্রতিমন্ত্রী, এটা আমিও ওনার সাথে একমত যে কিছু মানুষ যেটা প্রতি বছর করে এটা নিজেকে জাহির করার জন্য, এটা নাজায়েজ, এটা জাকাত আদায় হয় না মোটেই এবং ওরা উল্টা উনি গুনাহগারের হন। আর জাকাত যে কারণে আল্লাহ তাআলা যে প্রত্যেকটা মানে আমার আয়ের উপরে 2.5% করেছে এবং যারা দুস্থ আত্মীয় স্বজন এদেরকে হক আগে, তারপর আস্তে আস্তে বিভিন্ন পর্যায়ে যেতে পারে। তবে আমরা আব্দুল্লাহ ভাইয়ের সাথে আলোচনা করে কিভাবে এটা আরো সবাইকে সংগঠিত করে একটা ভালো ফান্ড রেজ করা যায়, এটা মাননীয় প্রতিমন্ত্রীর সাথে আমরা বসে আলোচনা করবো। মাননীয় প্রতিমন্ত্রী যদি এরকম একটা ব্যবস্থা করেন, আমাদের ব্যবসায়ী সম্পত্তি লিডারকে একদিন ডাকেন, ডেকে আমরা নিজেরা বসে একটা সিদ্ধান্তে আসতে পারি তাতে ভালো একটা ফান্ড আমরা রেজ করে মাননীয় প্রধানমন্ত্রী। অনেক ধন্যবাদ। আমার মনে হয় একটা সমাধানের বা একটা আয়োজনের উদ্যোগ এখান থেকে নেওয়ার সুযোগ তৈরি হয়ে গেল। অনেক ধন্যবাদ। আমি অধ্যাপক ডক্টর রিদওয়ানুর রহমান, আপনার কাছ থেকে আসলে এবার একটু স্বাস্থ্যের জায়গাটায় আরেকবার একটু ফিরে যেতে চাই যে বাংলাদেশে আমরা দেখছি 2019 সালে মানে গত বছরের তুলনায় ডেঙ্গুর সংক্রমণ মানে ডেঙ্গুতে আক্রান্ত মানুষের সংখ্যা বেড়েছে প্রায় 4 গুণ। গত বছর প্রথম 3 মাসে ছিল যত সংখ্যক তার চেয়ে প্রায় 4 গুণ আসলে হিসেবটা আমার আজকের আমরা একটা প্রতিবেদনও দেখিয়েছি সেরকম। গত বছর ছিল 73 জন, এবছর 271 জন আক্রান্ত এখন পর্যন্ত মানে প্রথম 3 মাসেই। আমাদের স্বাস্থ্য ব্যবস্থা কি চাপটা নিতে পারবে? একে তো করোনার মহামারী চলছে। আমি আগের আলোচনার সূত্র ধরে একটু সংক্ষিপ্ত বলে নিশ্চয়ই যেটা হচ্ছে আমরা স্বাস্থ্য মনে করি যে করোনা ভাইরাস আমাদের জন্য অনেকগুলা বিপদ নিয়ে এসে, একটা স্বাস্থ্যগত, মানসিক, সামাজিক এবং অর্থনৈতিক। যারা বলছিলেন যে একটু আগে যেমন মসজিদে যে নামাজ না পড়া এবং কয়েকজন পড়া, এটা কিন্তু স্বাস্থ্য বিভাগের অনুরোধ ক্রমে হয়েছে। তাহলে আমরা যেখানে মনে করতেছি যে 10 জন হলেও সমস্যা হতে পারে, সেখানে যদি গার্মেন্টস খুলে দেওয়ার কথা চিন্তা করি বা ইন্ডাস্ট্রি খুলে, এটা কিন্তু সঙ্গতিপূর্ণ হয় না, দুটো দুই রকম হয়। এই জন্য যেখানে যেসব জায়গায় ইন্ডাস্ট্রি খুলে দেওয়া হয়েছে ওখানে কিন্তু ওদের টেস্টিং ক্যাপাসিটি সাংঘাতিক বড় হয়ে গেছে। 1 মিলিয়ন, যেমন আমেরিকা 1 মিলিয়নের বেশি টেস্ট অলরেডি করে ফেলেছে। তাহলে আমরা কিন্তু সেখানে অনেক পিছনে। আমাদের দেশের টেস্ট ক্যাপাসিটি যদি মোর দেন 20,000 হয়, তখন আমরা লকডাউন খুলে দেওয়া কিভাবে সুবিধা হবে? এটা লকডাউন খুলে দেওয়ার সেটা হচ্ছে যারই অসুবিধা হবে তাকেই আমরা টেস্ট করবো এবং টেস্টটা সারা দেশব্যাপী বিস্তৃত হয়ে যাবে। এটা না করে যদি আমরা মাঝখানে হঠাৎ করে খুলে দেই, এটা কিন্তু ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি করে। এবং যদি এটা অর্থনৈতিক কারণে খুলতেই হয়, আমি মনে করি যেটা 25% না হয়, এটা 5% হওয়া উচিত।
হয়ে আমাদেরকে কিছুদিন দেখা উচিত যেগুলো কিভাবে বিহেভ করে, ওখানে এপিডেমিকের অবস্থাটা কি হয়, তারপরেই আমাদের এগুলো খোলার কথা চিন্তা করা উচিত। এই জন্য এই এপিডেমিকের সময় কোনো অ্যাকশন প্রিফিক্সড নয়, আমরাও কোনো কিছু লকডাউন কখন খুলবে এটা প্রিফিক্স নয়, এটা টাইম উইল টেল। এবং লকডাউন খোলাটা সরাসরি আমার টেস্টিং ক্যাপাসিটির সাথে সম্পর্কিত, এটা অন্য কোনো জিনিসের সাথে। যদি এটা না হয় তাহলে আমরা সব ছেড়ে দিচ্ছি, তাহলে এতদিন যে আমরা লকডাউন করে দেশের ক্ষতি করেছি ওটা পুরাটা জলে ফেলে দিলাম। আর যদি যেই ক্ষতি করেছি এটা যদি আমরা উদ্ধার করতে চাই, আমাকে অবশ্যই আরো কিছুদিন লকডাউন রেখে টেস্টিং ক্যাপাসিটি অনেক বেশি বাড়িয়ে সমাজের মধ্যে যখন আমরা পুরো জিনিসটাকে কন্ট্রোলে নিয়ন্ত্রণে নিতে পারবো তখনই হবে। এই জন্য নিয়ন্ত্রণে না আমাদের কিন্তু নিয়ন্ত্রণে আসেনি, আমাদের গুরুতর সমন্বয়হীনতার মধ্যে এখনো আছে। তো ওখানে যদি আমরা সমন্বয় না করে যদি এগুলা করতে যাই তাহলে এটা ভয়াবহ পরিস্থিতি। স্পষ্ট মানে টেস্টের সাথে যুক্ত বিষয়টি, লকডাউন কতটুকু কোন মাত্রায় খোলা যাবে, যদি টেস্টিং ক্যাপাসিটি বাড়ানো যায় লকডাউন খোলা যাবে। আর ডেঙ্গুর বিষয়ে একটু বলবেন কিনা, এক লাইনে শেষ করতে হবে আমাদের। এমনি সাধারণত আমরা দুনিয়া জুড়ে দেখি যে ডেঙ্গি এক বছর বেশি হলে পরের বছর একটু কম হয়, তারপরের বছর আবার বেশি হয়, তারপরে এক বছর কম, এরকম একটা সাইকেল ফর আননোন রিজন হয়ে থাকে। এই জন্য ওটা যদি ঠিক হয় এবছর ডেঙ্গু কিছুটা কম হওয়ার সম্ভাবনা আছে। তারপরেও ডেঙ্গু হওয়ার সম্ভাবনা আছে। ডেঙ্গু এখন হওয়া শুরু হয়েছে, অলরেডি হাসপাতালে ভর্তি হচ্ছে। এবং ডেঙ্গুর জন্য যে প্রিভেন্টিভ মেজার গুলা মিউনিসিপ্যালিটি থেকে এবং জনগণকে সম্পৃক্ত করে সব কর্মকাণ্ডগুলো যদি আমরা চালিয়ে যেতে পারি তাহলে দুইটা একটা মহামারীর সম্মুখীন আমরা হব। এই জন্য আমাদের মানসিক প্রস্তুত থাকতে হবে। অনেক ধন্যবাদ অধ্যাপক ডক্টর রিদওয়ানুর রহমান, অনেক ধন্যবাদ ডক্টর আশিকুর রহমান, জনাব এ কে আজাদ, এবং অনেক ধন্যবাদ মাননীয় ধর্ম প্রতিমন্ত্রী আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। আজকের মতো শেষ করছি রাজকাহন, ফিরবো আগামী রবিবার রাত 10টায়।